পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এবং সিলেবাসে তোমাদের টুকিটাকি কী আছে না আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। আশা করি আমার ইউটিউব চ্যানেলের সাথে তোমরা থাকলে সকল সাবজেক্টেই ক্লিয়ার একটা ধারণা আসবে, ক্লিয়ার একটা প্রস্তুতি নিতে পারবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে দেখতে পাচ্ছ যে সিলেবাস ক্লাস 5 আমার গণিত। এখানে ফার্স্ট টার্মে ছিল 1 থেকে 97, সেকেন্ড টার্মে 98 থেকে 179 এবং থার্ড টার্মে কিন্তু 180 থেকে 241। আবার কোথাও আছে 173 থেকে 241, একটু 19-20 হবে, একটা চ্যাপ্টার আগে পরে। তবে অধ্যায় 15 যেমন সময়ের সঙ্গে ঘড়ির কাঁটার অবস্থান দেখি, অধ্যায় 16 ছবি দিয়ে তথ্য বিচার করি, অধ্যায় 17 ঘনবস্তু দেখি, অধ্যায় 18 একাধিক শব্দের অর্থ খুঁজে, অধ্যায় 19 3টি কাঠি নিয়ে খেলি এবং অধ্যায় 20 গোলাকার পথে কিছু খুঁজি, অধ্যায় 21 অঙ্কের মজা। আর কিন্তু তোমাদের বাকি যে আগেরগুলি সেগুলিও টুকটাক কিছু কিছু যেমন ঐকিক নিয়ম বা অন্যান্য কিছু সেগুলি কিন্তু তোমাদের থাকবে। যাই হোক, আমরা এই প্রশ্নটি দেখলে ক্লিয়ার বুঝতে পারবে। এখানে গণিত তৃতীয় ইউনিট পরীক্ষা, প্রশ্নপত্র, পূর্ণমান 50, সময় থাকবে 90 মিনিট। হ্যাঁ, তা এখানে বিকল্প থেকে সঠিক টি বেছে নিয়ে লেখো। তাহলে এখানে 5টি প্রশ্ন আছে 5 মার্ক। তারপরে 2 নম্বরেও শূন্যস্থান পূরণ 5টি 5 মার্ক। 3 নম্বরে যোগ করো, 4 নম্বরে 3 × 6 2 মার্ক করে, বিয়োগ করো 3 × 6 2 মার্ক করে, তারপরে ছোটো থেকে বড় সাজাও, এটাও 2 মার্ক করে এবং সরল করো 3 মার্ক করে। 7 নম্বরে হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 3 3 9 3 মার্ক করে। 8 নম্বরে 3 মার্ক, একটা সরলরেখা নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে সেটা অঙ্কন করতে হবে এবং তোমার 9 নম্বরে এত দৈর্ঘ্যের ব্যাসার্ধ বৃত্ত অঙ্কন করতে হবে। যাই হোক, আমরা কিছু হিন্টসও দিয়ে দিয়েছি। এখন সরাসরি প্রথম 1 নম্বর প্রশ্ন দেখব। আর প্রতিটি প্রশ্নই কিন্তু কীভাবে আসলো বিশ্লেষণ করে। লুডুর ছক্কার আকৃতি হলো, লুডুর ছক্কার আকৃতি কি? আমরা যদি উত্তর দেখি, লুডুর ছক্কার আকৃতি কিন্তু ঘন, কারণ লুডুর ছক্কা 6টি তলেই বর্গাকার এবং এটি একটি ঘনকের মতো আকৃতি। কাজে উত্তর অর্থাৎ ঘনক। এরপরে 2 নম্বরের প্রশ্ন, যে ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি ড্যাশ। সেই ত্রিভুজটি হচ্ছে 3টি বাহুর সমান সমবাহু ত্রিভুজ। এটাও নম্বরের উত্তর, কারণ যে ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এরপরের প্রশ্ন, যে কোণটি সূক্ষ্মকোণ সেটি হলো। এখানে কোন কোণটি সূক্ষ্মকোণ? আমরা যদি উত্তর বলি সূক্ষ্মকোণে 90-এর চেয়ে কম কোণকে সূক্ষ্মকোণ বলে। কাজে 45 ডিগ্রি হলো 90-এর কম, এখানে উত্তর হবে 45 ডিগ্রি। এরপরের প্রশ্ন, ঘড়িতে যখন ঠিক সকাল 6টা বাজে তখন ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা কত? আমরা যদি একটু ফলো করি, ঘড়িতে যে আমার এখানে একটা ঘড়ি দেওয়া আছে, অর্থাৎ এই ঘন্টার কাঁটা থাকবে এই জায়গায় আর এই 6টার ঘরে, আর মিনিটের কাঁটা থাকবে তোমার 12টার ঘরে, অর্থাৎ সোজা একটা দাগ থাকবে। তাহলে দেখা গেছে এই ঘড়িতে তখন কয়টা বাজবে, কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, অর্থাৎ সরল রেখা। সকাল 6টা, মিনিটের কাঁটা 12-এর ঘরে এবং ঘন্টার কাঁটা 6-এর ঘরে থাকে, তাই তারা একটি সরল কোণ তৈরি হয়, অর্থাৎ সরল কোণের মান 180 ডিগ্রি। উত্তর হবে 180 ডিগ্রি। তারপরে তোমার এবং তোমার বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি 18 বছর, 5 বছর পর তোমার এবং বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি কত হবে? তাহলে 5 বছর পরে কিন্তু দুজনার বয়সেই বাড়বে, এই কারণে বর্তমান বয়সের সমষ্টি 18 বছর, আর 5 বছর পর দুজনার বয়সেই 5 বছর করে বাড়বে। বয়সের বৃদ্ধি পাবে 5 + 5 অর্থাৎ 10 বছর, অর্থাৎ 5 বছর পর বয়সের সমষ্টি হবে 18 + 10 অর্থাৎ 28 বছর। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান। 75 পয়সা সমান ড্যাশ টাকা। 75 পয়সা সমান, আমরা জানি 100 পয়সা 1 টাকা, তাহলে 75 পয়সা হবে 75/100, অর্থাৎ তোমার শুধু উত্তরটা লিখলেই হবে। 75কে 100 দিয়ে ভাগ করলে 0.75 টাকা, তাহলে 0.75 টাকা হচ্ছে উত্তর বলে দেবে। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার, একটি বাহুর দৈর্ঘ্য কত? আমরা যদি দেখি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, তো 169 সমান 13 × 13, তাহলে এটা যদি করি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, অর্থাৎ কথায় 13 সেন্টিমিটার। এরপরের প্রশ্ন, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি ড্যাশ। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। এরপরের প্রশ্ন, বৃত্তের বৃহত্তম যা কেন্দ্র বিন্দুগামী থাকে তাকে বলে কি? তাকে বলে হচ্ছে ব্যাস। আমরা একটা বৃত্ত দেখলে যে একবারে সেন্টার দিয়ে যে রেখা যাবে সেটা হচ্ছে ব্যাস। কাজে উত্তর হবে ব্যাস। এরপর আমরা 3 নম্বরে দেখব, যোগ করো 12/15 + 8/25। তো 12/15, এখানে যদি আমি হরের 15 এবং 25-এর এর লসাগু যদি বলি 75, তাহলে 2/15 সমান 2 × 5 15 × 5, অর্থাৎ
অর্থাৎ 10/75। আবার 8/25 সমান 8 × 3 25 × 3, 3 8 24/75। কাজে দুটো যদি লেখা যায় 10/75 যোগ 24/75, 10 আর 24 মিলে 34 হয়, তাহলে 34/75 হবে উত্তর। এরপরের প্রশ্ন 309.50 টাকা 12.76 টাকার সাথে তুমি যোগ করবে, তাহলে 6-এর 6 নেমে গেল, 7 5 12, 2 9 2 11 12, 2 এর 2 নেমে গেল, 3 তোমার 3 3 নেমে গেল, ঠিক আছে। সুতরাং কত হবে? 322.26 টাকা, 322.26 টাকা। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়ে যোগ করতে হবে গ নম্বরে, 4 6 2 7 8 9 5। হ্যাঁ, তাহলে আমরা এই দুটো করেও যোগ করতে পারি, যেমন 4 6 2 7, 7 5 12, 2, এই যে 2, তারপরে 9 আর 2 11 1 12, তারপরে 6 5 11, 6 আর 8 14, 14 হাতের 1 15, 4 1 5। এরপরে 5 5 2 2 এর সাথে 5 9 8 যোগ করলে 6 1 2 0 হবে। এভাবে তোমরা উত্তর বলে দিবে, কথায় যখন বলবে তখন লিখবে, নইলে লিখতে হবে না। বিয়োগ করো 13/18 বিয়োগ 5/27। আমরা যদি বিয়োগ করি 13/18, এখানে লব হরের 18 এবং 27-এর লসাগু হচ্ছে 54। কাজেই আমরা যদি 54 করতে চাই, 3 18 54, অর্থাৎ 13কে 3 দিয়ে গুণ করলে 3 3 39, 3 18 18 2 গুণ 3 18 54। আবার 7/27কে 54 করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে, 5 × 2 মানে 10, 27 × 2 মানে 54, অর্থাৎ 39/54 থেকে 10/54 যদি বাদ যায় 29/54 হবে উত্তর। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, 97.25 টাকা থেকে 25.18 টাকা বাদ দিলে কত থাকে। তোমরা এই প্যাটার্নে কিন্তু প্রশ্ন বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আর আমি একটার পর একটা কিন্তু প্রশ্ন দিয়ে দেবো। কাজে তোমরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখো, যখন যে প্রশ্ন দেবো তখনই তোমরা পেয়ে যাবে। তাই 97.25 থেকে 25.18 বাদ গেল, তো বিয়োগের নিয়ম হচ্ছে কি, এখানে 5 মানে 15, ধার 1 নিয়ে আসলাম, 15 থেকে 8 গেলে 7 থাকে, এখানে 1 থাকলো, 1 থেকে 1 গেল 0, 7 থেকে 5 গেল 2, 9 থেকে 2 গেল 7, অর্থাৎ উত্তর বিয়োগফল হবে 72.07 টাকা, 72। এরপরের প্রশ্ন হচ্ছে 1001 থেকে 978 বাদ গেলে, তাহলে 8 1 1 11 আমি ধার নিয়ে আসলাম, 11 থেকে 8 গেলে 3 থাকে, আর এখানে এখন 10 নাই, 9 আছে, 9 থেকে 7 গেলে 2, বাকি এখানে 9 9, অর্থাৎ 23। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়া ছোটো থেকে বড় সাজাও, 0.5। হ্যাঁ, 0.05। দেখো দশমিকের পরে একটা ঘর, দশমিকের পরে দুটো ঘর, দশমিকের পরে তিনটে ঘর, দশমিকের ঘর সমান করে লিখি। যদি দশমিকের পর 5, তারপর বাকি দুটো শূন্য দিয়ে সমান করে লিখতে হবে, 0.050 0.005। তাই সুতরাং ছোটো থেকে বড় করলে 0.005 স্মল দান 0.05 স্মল দান 0. কথায় 0.0 এভাবে তোমরা লিখে দিবে। এরপরের প্রশ্ন, ছোট থেকে বড় গেল, তারপরে 201, এটাও যদি সংখ্যাগুলো পূর্ণাংশ দেখি, তাহলে এখানে 2 সবচেয়ে ছোট, তারপরে 20, তারপরে 201। কাজেই আমরা ওভাবে লিখে দিতে পারি 2.011 স্মল দান 20.11 201.1। এরপরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, সরল করো 10 × 6 বিয়োগ 5। প্রথম বন্ধনী কাজ, 5 থেকে 2 গেল, থাকলো কত? 3। 3-এর সাথে 6 গুণ করলে, কারণ এই 3-এর সাথে এখানে 6 গুণ করলে হবে 18, 10 থেকে 18 গেলে -8, তাই এখানে 5 থেকে -8 গেলে থাকে হলো 3 -3, অর্থাৎ 63 হবে যদি এরকম থাকে। আর যদি একটু ভিন্ন রকম থাকে, দেখো এখানে 6 ছিল, এখানে যদি 3 থাকে, তাহলে ক্যালকুলেশন করলে সে একইভাবে 3 3 এর 9, 10 থেকে 9 গেল 1, তাহলে 5 আর 1 6, হ্যাঁ 6 থেকে 6 গেল তোমার কী হলো, আগে গুণের কাজ, 6 10 60, 60 থেকে 6 গেলে 54 থাকবে। হ্যাঁ, এবারে আমরা যদি খ নম্বরের প্রশ্ন দেখি, খ নম্বরের প্রশ্ন হচ্ছে, একটু ভালো করে দেখি, খ নম্বর হচ্ছে এই যেটা, অর্থাৎ এখানে 2/9 আছে, 15 আর 18 আছে। তাহলে প্রথমে বন্ধনীর মধ্যে 2 আর 9-এর লসাগু 18, তাহলে 1/2 মানে 9/18, 2/9 মানে 4/18, তাহলে 9/18 আর 4/18 এই দুটো যদি যোগ করা হয় 13/18 হয়। আবার 13/18 বিয়োগ 4/15 যোগ 5/18, অর্থাৎ 15 আর 18, হ্যাঁ 15 18 যদি আমরা দেখি, এই দুটো একই হর বিশিষ্ট, কাজে এই দুটো আগে যোগ করে নেই, 13 আর 5 যোগ করলে হয় 18। হ্যাঁ, তা 18/18 মানে 1 হয়, অর্থাৎ 1 থেকে 4/15, তো 15/15, 1 মানে 15/15, আর এখানে 4/15, তাহলে 11/15 উত্তর হবে। অর্থাৎ এরপরে আমরা যদি গ নম্বরটা 11/15, তো এখানেও আমরা সেই একইভাবে, তুমি এভাবেও করতে পারো যেটা যেভাবে আছে। হ্যাঁ, 11/15। এরপরের প্রশ্ন কি, এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 32 ভাগ, এই যে ভাগফল যেটা, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট 8 থেকে 2 গেল 6 থাকবে। হ্যাঁ, তাহলে এখানে 32 ভাগ 8 × 6,
-32/8 অর্থাৎ এখানে 32/8 করলে 4 থাকে, তাই আমরা যদি বলি 4×6 -4×6 24 - 24 অর্থাৎ 0 উত্তর হবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, বা এইটাই যদি আবার ভালো করে দেখি এই যে এখানেও 0। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বরের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। 3 কিলোমিটার যেতে 45 মিনিট লাগে, 8 কিলোমিটার যেতে কত সময় লাগে? তোমরা যদি নর্মালি করো 3 কিলোমিটার যেতে 45 মিনিট, 1 কিলোমিটার যেতে 45/3 15 মিনিট, 8 কিলোমিটার যেতে সময় লাগে 15×8 অর্থাৎ 120 মিনিট। তো 120 মিনিট সমান 2 ঘন্টা, অর্থাৎ উত্তর 2 ঘন্টা হবে। অথবা তোমরা যদি এই গণিতের ভাষায় এভাবে করে লেখো, প্রায় দূরত্ব কিলোমিটার সময় মিনিট, তারপর এভাবে লিখবা যে এখানে 3 কিলোমিটার, কিলোমিটারের জায়গায় কিলোমিটার লিখবে, আর সময়ের জায়গায় সময়, বাকিটা হওয়ার দেবে। এখানে দূরত্ব যদি বাড়ে সময় বেশি সময় লাগবে, কারণ সরল সম্পর্ক। 3 কিলোমিটার যেতে সময় লাগে 45 মিনিট, 1 কিলোমিটার যেতে 45 15 মিনিট একই। সুতরাং 4 কিলোমিটার যেতে সময় লাগে 15×4 অর্থাৎ 60 মিনিট, 1 ঘন্টা। এরপরের প্রশ্ন, 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করেন, 8 জন লোক 9 দিনে কত টাকা আয়? 7 জন লোক 12 দিনে মোট শ্রম এর যে ঘন্টা 84 জন দিন, 84 জন দিন আয় হয় 42,000 টাকা। একজন একদিনে আয় হয় 4200 ভাগ 84 অর্থাৎ 50 টাকা। তাই 8 জন 9 দিনে মোট শ্রমিক আয় হয় 8 × 9 72 জন। আবার 8 জন 9 দিনে আয় করেন 72 × 50 অর্থাৎ 3600 টাকা, 3000। আবার এটা যদি আমি এভাবে লিখি তাহলে এভাবেও কিন্তু আমার সুন্দর করে দেখিয়ে দিতে পারি। এই যে লোক সংখ্যা 7 8 এরকম করে সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক তোমরা দেখে শুনে উত্তর দেবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন, 4000টি মুরগি 250 দিনে খাবার ছিল, আরও 1000টি মুরগি আনা হলো, খাবার কত দিনে চলবে? প্রথম মোট মুরগির সংখ্যা 4000 যোগ 1000 অর্থাৎ 5000টি। খাবারের মোট মজুদ 4000 × 250 অর্থাৎ মুরগি দিন। এখানে 5000টি মুরগির জন্য খাবার চলবে, এটাকে 5000 দিয়ে ভাগ করতে হবে 200 দিন। এভাবে তোমরা যারা কম পারো, আর যদি এভাবে লিখতে পারলে এভাবেও কিন্তু সুবিধা আছে। মুরগির সংখ্যা 4000 আর খাবার মজুদ 250। তারপরে এখানে মুরগির সংখ্যা টি এবং খাবার মজুদ সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক, কাজেই 4000টি মুরগির খাবার মজুদ আছে 250 দিনে, একটি মুরগির খাবার মজুদ আছে 250 × 4000 দিনে, অর্থাৎ এতদিন 50,000টি মুরগির খাবার আছে, এত দিয়ে ভাগ অর্থাৎ 200 দিনের। এরপরে প্রশ্ন, আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, দৈর্ঘ্য 54 মিটার, প্রস্থ কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো এখানে প্রস্থ হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল 918 আর দৈর্ঘ্য 54, ভাগ করলে 17 মিটার। 54 × 17 অর্থাৎ এটা হয়, কারণ কাজে আমরা কি করব, 17 মিটার উত্তর হবে। বা এখানে আয়তকার জমির ক্ষেত্রফল এত, আয়তকার জমির দৈর্ঘ্য এত, আমরা জানি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ এখানে এত কিছু করেও তুমি করতে পারবে। এরপরের প্রশ্ন হচ্ছে 5.3 দৈর্ঘ্যের সরলরেখা অঙ্কন করো। তাহলে আমরা যদি 5.3 দৈর্ঘ্যের সরলরেখা অঙ্কন করি, স্কেল দিয়ে 5 দৈর্ঘ্যের একটি সরলরেখা আঁকতে হবে। ধরা যাক রেখাংশটির দুই প্রান্তের নাম এবি, তাহলে এবি সমান 5.3 সেন্টিমিটার, রেখাংশটির নাম হবে এবি রেখাংশ। আর যদি আমরা সেই ছবি আঁকি তাহলে এই দেখো এবি রেখাংশ, এভাবে তোমরা দেখিয়ে দেবে 5.3। এরপরের প্রশ্ন হচ্ছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে একটি বিন্দু ও নাও, কম্পাসের সাহায্যে ব্যাসার্ধে 4 মিটার মাপো, কম্পাস সূচ ও দিয়ে রেখে বৃত্ত আঁকো। বৃত্তটি ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। প্রয়োজনীয় তথ্য, ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, ব্যাস হবে 2×4 অর্থাৎ 8 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত। তাই আমরা যদি আঁকি তাহলে দেখা যাচ্ছে এই যে 4 সেন্টিমিটার নিয়ে নিলাম, তারপরে এটা দিয়ে সম্পূর্ণভাবে আমরা এঁকে দিলেই কিন্তু পূর্ণাঙ্গ উত্তর পেয়ে যাব। নির্ণয় বৃত্ত হবে ওয়ের সমান 4 সেন্টিমিটার। এই ছিল এই ভিডিওর আদ্য পর্যন্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে কিন্তু ফুল প্রশ্নে ক্লিয়ার বুঝতে পারবে, পরিষ্কার বলবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এ পর্যন্তই। সর্বশেষ বলবো, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও উৎসাহ পাই এবং নতুন সুন্দর ভিডিও করতে আরও আগ্রহ পাই। পরিশেষে বলবো, প্লিজ যারা এখনও আমার এই ভিডিওগুলি দেখো অথচ সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। वीडियोस बनाने ধন্যবাদ हैं সবাইকে। फिल्मोरा है ना।